বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা আজকে মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় করা শিখব। তো প্রিয় শিক্ষার্থীরা, মৌলিক গুণনীয়ক মৌলিক সংখ্যাকে যে সংখ্যাকে অন্য কোনো সংখ্যা দ্বারা ভাঙানো যায় না সেটা হচ্ছে মৌলিক সংখ্যা। আমরা ওই মৌলিক সংখ্যা দিয়ে 16কে ভাঙাবো। তো 16কে মৌলিক গুণনীয়ক বিশ্লেষণ আমরা দেখো, প্রথম মৌলিক সংখ্যা হচ্ছে 2, 8 দুগুণে 16। তারপরে আবার হচ্ছে 8 গুণনীয়ক মৌলিক সংখ্যা 4 দুগুণে 8 না 2 দুগুণে 4। 16কে মৌলিক গুণনীয়ক বিশ্লেষণ করে হয় 16 হচ্ছে 2 দুগুণে 6, 4 দুগুণে 8, 8 দুগুণে 16। তাহলে এখানে প্রতি জোড়া থেকে একটি করে গুণনীয়ক বাছাই করে নেব আমরা। প্রতি জোড়া থেকে এক জোড়া থেকে একটি আমরা গুণনীয়ক বাছাই করে নিব, আর এখানে এক জোড়া থেকে একটি গুণনীয়ক বাছাই করে নিব। ঠিক আছে, তাহলে এখানে আমাদের 2 দুগুণে হয় 4, 2 দুগুণে হয় 4। তাহলে 4 প্রতি জোড়া থেকে একটি করে গুণনীয়ক, এই জোড়া থেকে একটা গুণনীয়ক, এই জোড়া থেকে একটা গুণনীয়ক, 2 গুণ 2, তাহলে হচ্ছে 2 দুগুণে 6। তো 16 বর্গমূল হচ্ছে 4। তাহলে আমরা মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় করতে পারি। আরেকটা প্যাটার্ন আছে, সেটা হচ্ছে এইভাবে 16 এর বর্গ সংখ্যা আমরা বাইর করি। 4 হচ্ছে 16 স্কয়ার রুটে কাটা এর মান হচ্ছে 4। তোমরা যেভাবে পারো, মানে মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় করতে বললে তোমরা এইভাবে করতে হবে। 37কে মৌলিক গুণনীয়কের সাহায্যে বিশ্লেষণ 18 দুগুণে 37, 9 দুগুণে 18, 3 তিরিকা 9। তাহলে এখানে 2 হচ্ছে 2টা, 3 হচ্ছে 2টা, জোড়া আকারে লিখলাম। লেখার পর হচ্ছে যে প্রতি জোড়া থেকে একটি করে সংখ্যা নেব। তো 2 গুণ 3, 3 দুগুণে 6। তাহলে 37 এর গুণনীয়ক হচ্ছে, মানে 37 এর বর্গমূল হচ্ছে 6। ঠিক আছে, 3 দুগুণে 6। তাহলে আমরা আরেকটা ভাবে করতে পারি 37 এর বর্গমূল, সেটা হচ্ছে 6 6 37 স্কয়ার রুটে কাটা 6 6। ঠিক আছে, তো লক্ষ্য করে মৌলিক গুণনীয়কের সাহায্যে কোনো পূর্ণবর্গ সংখ্যা বর্গমূল নির্ণয় করার সময় প্রথমে প্রদত্ত সংখ্যাটি মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করতে হবে। মৌলিক সংখ্যা দিয়ে বিশ্লেষণ করতে হবে, যৌগিক সংখ্যা দিয়ে বিশ্লেষণ করলে হবে না। প্রতি জোড়া একই গুণনীয়কে একসাথে পাশাপাশি লিখতে হবে, মানে এই যে প্রতি জোড়া সংখ্যাগুলোকে একসাথে পাশাপাশি লিখতে হবে। প্রতি জোড়া এক জাতীয় গুণনীয়কের পরিবর্তে একটি গুণনীয়ক নিয়ে লিখতে হবে। প্রাপ্ত গুণনীয়কগুলো ধারাবাহিক গুণফল হবে নির্ণয় বর্গমূল। তাহলে আমরা বর্গমূল, এই যে দুটি থেকে একটি করে আনে, প্রাপ্ত গুণফলটাই হবে ওই সংখ্যার বর্গমূল। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা মৌলিক গুণনীয়কের সাথে বর্গমূল কিভাবে নির্ণয় করা যায় ওইটা পারবা। এখন হচ্ছে যে এখানে আরেকটা হচ্ছে যে মৌলিক সংখ্যার সাথে বর্গমূল। এখানে আমরা কিভাবে করে দেখো, এখানে 2 আছে, 2 মৌলিক সংখ্যা, এখানে 6। তাহলে 8 দুগুণে 16, 16 6 হাতে রয়েছে 1, 6 দুগুণে 12, 12 1 13, 13 3 হাতে রয়েছে 1। আবার হচ্ছে 5 দুগুণে 10, 10 আর 1 যোগ করলে 11, 11 1 হাতে রয়েছে 1। তারপর আবার 2 1 2, 2 সাথে 1 যোগ করলে 3। তাহলে এখানে আবার সেম ভাবে 7 দুগুণে 8, 8 দুগুণে 16, হাতে রয়েছে 16 6 হাতে রয়েছে 1, 7 দুগুণে 14, 14 1 15। আবার 2 দুগুণে 4, 9 দুগুণে 18, 18 এর 8 হাতে রয়েছে 1। তাহলে 3 দুগুণে 6, 6 1 যোগ করলে 7। তাহলে এখানে আবার 6 দুগুণে 12, 12 2 হাতে রয়েছে 1। তাহলে এখানে হচ্ছে 9, 9 দুগুণে 18, 18 1 19। তাহলে 19 এর 9 হাতে রয়েছে 1, 2 1 2, 2 এর সাথে 1 যোগ করলে 3। তাহলে আবার মৌলিক সংখ্যা দিয়ে করব। 8 দুগুণে 16, 16 হচ্ছে 6 হাতে রয়েছে 1, 9 দুগুণে 18, 18 1 যোগ করলে হয় 19। তাহলে এখানে আবার হচ্ছে আমরা লিখতে পারি 9 দুগুণে 18, 18 এর 8 হাতে রয়েছে কত 1। তাহলে 4 দুগুণে 8, 8 1 যোগ করলে 9। তাহলে এখানে আমাদের থাকে 49। তাহলে আমরা মৌলিক সংখ্যা 7, 7 7 49। তাহলে এখানে আমরা যে যে সংখ্যাগুলো পাইলাম সেগুলো আমরা জোড় আকারে করে ফেলবো। 2 গুণ 2, 2 গুণ 2, 2 গুণ 2, 7 গুণ 7। এর প্রতি জোড়া থেকে একটি করে সংখ্যা আনবো। 2 গুণ 2 গুণ 2 গুণ 7। তো 2 দুগুণে 6, 4 দুগুণে 8, 7 8 56। তাহলে এর বর্গমূল আমরা নির্ণয় করে ফেলছি মৌলিক গুণনীয়কে। 3 1 1 3 6 বর্গমূল হচ্ছে কত 56।
এভাবে তোমরা 1024 করতে পারো। স্যারে তোমাদেরকে করে দিই 1024 2 দ্বারা দেবো। তারপর হচ্ছে 2 দুগুণে 4, সরি 2 দুগুণে 4 2 দেবো, 2 দুগুণে হচ্ছে 4, তারপর হচ্ছে 2 একে 2, 5 দুগুণে 10, আবার এখানে হচ্ছে 6 দুগুণে 12, 6 দুগুণে 12 হাতে রয়েছে 1, 1 একে যোগ করলে হয় 11, 5 দুগুণে 10, 10 একে যোগ করলে হবে 11, হাতে রয়েছে 1, তাহলে আবার 2 দুগুণে 6, 6 একে যোগ করলে হয় 11, তাহলে আবার 2 দ্বারা 3 দুগুণে 8 দুগুণে 16, তারপর হচ্ছে তোমার আমরা 2 দুগুণে 4, 4 একে যোগ করলে হয় 5, তাহলে 2, আবার 2 একে 2, 128 থাকে, আবার 4 দুগুণে 8, 6 দুগুণে 12, আবার 2 দুগুণে 6, 3 দুগুণে 6, আবার 2 একে 2, তারপর হচ্ছে না 6 দুগুণে 12, 6 দুগুণে 12, 2 একে 2, 16, আবার হচ্ছে 8 দুগুণে 16, আবার হচ্ছে 4 দুগুণে, আবার হচ্ছে 2 দুগুণে 6, তাহলে এখানে 2, এখানে 2 জোর করো, এখানে 2 জোর করো, এখানে 2 জোর করো, এখানে 2 জোর করো, এখান থেকে আসবে 2, এখান থেকে আসবে 2, এখান থেকে আসবে 2, এখান থেকে 2, এখান থেকে 2, তাহলে 2 দুগুণে 6, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, তাহলে 1024 এর বর্গমূল হচ্ছে তোমার 32। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটা বুঝতে পেরেছো, পরেরটা তোমরা নিজে নির্ণয় করে ফেলবা। তো এবার হচ্ছে যে ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয়, খুবই ইম্পর্টেন্ট একটা হচ্ছে যে টপিক, ভাগের সাহায্যে কিভাবে বর্গমূল নির্ণয় করবে। তো আমাদের সর্বপ্রথম কি করতে হবে, আমাদের যে সংখ্যা দেওয়া থাকবে ওই সংখ্যাগুলো জোড় আকারে আমরা ভাগ করে নেব। এখানে আমাদেরকে দেখো এই 23 আর 0 জোড় আকারে আমরা ভাগ করে নিলাম। ভাগ করে নেওয়ার পর আমরা এমন এক বর্গ সংখ্যা নেব যে বর্গ সংখ্যা নিলে হচ্ছে যে 23 এর কাছাকাছি যায়। আর বর্গ সংখ্যা জানি কি, একই সংখ্যা দ্বারা গুণ করলে যে সংখ্যা পাওয়া যায় সেটা হচ্ছে বর্গ সংখ্যা। তাহলে আমরা এবার 23 এর মধ্যে কোন বর্গ সংখ্যাটা আছে হিসাব করো। 3 তিরিকা 9, 4 চারা 16, 5 পাঁচা 25, তাহলে 5 কিন্তু যাবে না, 23 বড় হয়ে যাবে, তাহলে 5 এর ছোট 4, তাহলে 4 চারা 16। এবার আমাদের কাজ হচ্ছে স্যার 23 থেকে 16 আমরা বিয়োগ করলে কত থাকে, 23 থেকে 16 বিয়োগ করলে আর থাকে 7, 0 এটা আমরা নিচে নামিয়ে লিখবো। এরপরে আমরা করব কি, এরপর আরেকটা নিয়ম হচ্ছে এখানে আছে, তুমি নিয়মটা এবার 23 থেকে 16 বিয়োগ করি, 23 থেকে 16 বিয়োগ 7, তার বিয়োগফল 7 এর ডান পাশে পরবর্তী জোড় সংখ্যা 0 বসায়, পরবর্তী জোড় সংখ্যা হচ্ছে 0 বসিয়ে দিই 700। এরপর হচ্ছে 4 এর দ্বিগুণ, 4 এর দ্বিগুণ আমরা বসাবো, 4 এর দ্বিগুণ 4 দ্বিগুণে কত হয় 8, এই যে আমরা এখানে 8 বসেছি, ঠিক আছে। এবার 8 বসানোর পরে এবার 8 এর পাশে এমন একটা সংখ্যা বসাবো যে সংখ্যা বসালে আমাদের 704 আসে, আমরা নিচ থেকে সংখ্যাটা ক্যালকুলেশন করে বসাতে হবে। দেখো ভাগফলে গড়ের সংখ্যা 4 এর দ্বিগুণ, এই যে ভাগফলে গড়ের সংখ্যা 4 এর দ্বিগুণ, 4 দ্বিগুণে 8, নিচের খাড়া দাগের বাম পাশে বসে, এই যে বাম পাশে বসানো হয়েছে না, এবং 8 খাড়া এবং দাগের মধ্যে একটা অঙ্ক বসানোর মধ্যে স্থান রাখে। এখানে একটা অঙ্কের সংখ্যা খুঁজে বের করি যাকে 8 এর ডান পাশে বসিয়ে প্রাপ্ত সংখ্যাকে ওই সংখ্যা দ্বারা গুণ করলে 704 এর সমান বা উন্নত 704 পাওয়া যায়। এই ক্ষেত্রে আমরা কোন সংখ্যা বসালে 704 আমরা পেতে পারি, ঠিক আছে, 8 এর পাশে। তো আমরা এখানে দেখো যদি 8 বসাই তাহলে আমরা এখানে 8 বসাইতে হবে। তো 8 বসানোর পর আমরা এটা গুণ করে দেবো, 8 8 66, 66 6 হাতে রয়েছে 6, আবার 8 8 66, 66 আর 6 যোগ করলে 70, তাহলে 704, তাহলে 704 704 ভাগ করলে 0 হয়। তো ভাগফলের স্থান পাওয়া গেছে কত 48 না, তাহলে ভাগফলের স্থান পাওয়া গেছে 48, তাহলে 2304 2304 এর বর্গমূল হচ্ছে 48, এটা আমরা ভাগের সাহায্যে কি করছি নির্ণয় করছি। এমন ভাবে আবার এটাকে ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করা, তাহলে আমরা বাম পাশ থেকে জোড় আকারে কি করে দেব আলাদা করে দেব, এটা এটা, তাহলে এখানে 3 এর মধ্যে বর্গমূল সংখ্যা হচ্ছে 1 1 1, 2 দুগুণে 4 বেশি আছে, তাহলে 1 1 1, তাহলে এখানে 3 থেকে 1 গেলে আর থাকে 2, তারপরে এখানে আমাদের জোড় সংখ্যা একটু নামে লিখি 16, তাহলে 1 এর দ্বিগুণ আমরা জানি 2 1 2, তাহলে এখানে
2 এর সাথে এমন একটা সংখ্যা বসাবো যেটা 216 কাছাকাছি। তাহলে 2 এর সাথে আমি কত বসাতে পারি? 2 এর সাথে আমি যদি 2 বসাই তাহলে 2 দুগুণে 4, 2 দুগুণে 44। তাহলে 2 এর সাথে যদি আমি 5 বসাই তাহলে 5 দ্বারা গুণ দিতে হবে। 5 5 25, 5 দুগুণে 10, তাহলে 12 125, এখানে 216। তাহলে আমরা আর একটু বড় সংখ্যা নিতে হবে, ঠিক আছে? তাহলে আমরা 2 এর সাথে 7 বসালে 7 7 49, 7 দুগুণে 14, 189। তাহলে আমরা আরেকটা সংখ্যা দিতে পারি 8, 8 আর 64, 64 4, 8 দুগুণে 16, 16 আর 6 হচ্ছে মেবি 22, 224। তাহলে এই সংখ্যা আসবে না, শুধু 7 8টা আসবে। তাহলে এখানে 7 বসালে এখানে আমরা কত 7 বসাইতে হবে, ঠিক আছে? তাহলে আমাদের এখানে 189, 189 আমরা বিয়োগ করলে আমাদের মেবি থাকে কত, 9 থেকে 16 থেকে 9 গেলে আর থাকে 7, হাত রয়েছে 8, 8 একে 9, 11 থেকে 9 গেলে আর থাকে 2। তাহলে এবার আমাদের কাজ হচ্ছে যে এখানে জোড় সংখ্যা 84, ওই 84 বসিয়ে দেবো। এবার 17 আছে না, 17 দ্বিগুণ হচ্ছে 34, ঠিক আছে? এবার 34-এর সাথে এমন একটা সংখ্যা বসাতে হবে যে সংখ্যা বসালে 2784। তাহলে এখানে 8 বসালে আমাদের হয়ে যায়। তাহলে আমরা একটু হিসাব করি, 8 8 66, 66 4, হাতে রয়েছে 6, 4 8 32, 32 আর 6 হচ্ছে 38, 38 এ 8, হাতে রয়েছে 3, তাহলে 3 8 24, 24 আর 3 27। তাহলে আমাদের কিন্তু 178 পেয়ে গেলাম। 3 16 84, 31,684 বর্গমূল হচ্ছে 178। এভাবে প্রিয় শিক্ষার্থীরা ভাগের সাহায্যে তোমরা বর্গমূলগুলো করে নিবে। কাজ 1। যদি না পারো স্যারকে তোমরা বলবা, তো স্যার তোমাদেরকে এগুলো সমাধান করার চেষ্টা করে দেবে, ঠিক আছে? তো আমরা এবার পরবর্তী হচ্ছে যে বর্গমূল সংখ্যা, বর্গমূল সম্বন্ধে উল্লেখ্য বিষয়। কোনো সংখ্যা একক স্থানীয় অঙ্ক থেকে শুরু করলে বাম দিকে এক অঙ্কের পর যতটি ফোঁটা দেওয়া যায় বর্গমূল সংখ্যা তত অঙ্ক বিশিষ্ট। তাহলে আমরা এখানে সহজ আছে, দেখো লক্ষণীয়। এখানে 81, 9 নং 81, এটা কয় অঙ্ক বিশিষ্ট? 9টা এক অঙ্ক বিশিষ্ট। তাহলে এখানে আমাদের বাম পাশে আমরা একটা ফোঁটা দিব। আর হচ্ছে যে যখন 2 অঙ্ক বিশিষ্ট হয়, 100 বর্গমূল আমরা জানি 10 10 এ 100, তাহলে 10 2 অঙ্ক বিশিষ্ট। এখানে প্রথমে একটা ফোঁটা, তারপরে এক ফোঁটার পর আরেক ফোঁটা দিয়ে দেবো, ঠিক আছে? এরপরে হচ্ছে 3 অঙ্ক বিশিষ্ট, এটা বর্গমূল 217, 217 গুণ করলে এটা হয়। তাহলে 3 অঙ্ক বিশিষ্ট, এটা একটি ফোঁটার সংখ্যা হচ্ছে এখানে ফোঁটার সংখ্যা 3, কারণ এখানে 3 অঙ্ক বিশিষ্ট। তাহলে প্রথমে একটা, তারপরে বাদ দিয়ে, তারপর আরেকটা, তারপরে বাদ দিয়ে, তারপর আরেকটা, এইভাবে আমরা ফোঁটা বসাতে পারি আর কি। এইখানে আমাদেরকে আরেকটা অঙ্ক দিয়েছে উদাহরণ স্যার, আমরা আজকে আমাদের বইয়ের উদাহরণ এক্সাম্পল যতগুলো আছে সবগুলো সমাধান করে দেব। আর আগামী ক্লাস হচ্ছে যে আমরা আমাদের অনুশীলনী কাজগুলো করব, ঠিক আছে? 8 6 55 থেকে কোনো ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করে একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে 8 6 55 থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা? তাহলে এটাও আমরা কি করব, ওই যে আমরা একটু আগে যে তোমার হচ্ছে যে বর্গমূল ভাগ আকারে কিভাবে বাইর করে আমরা ওইভাবে বাইর করবো। 86-র কাছাকাছি বর্গ সংখ্যা হচ্ছে 9 9 81। তো 86 থেকে 81 গেলে আর থাকে 5। এর জোড় সংখ্যা 55, 55 নামিয়ে দিলে এর 9 এর দ্বিগুণ হচ্ছে 9 দুগুণে 18। এরপরে এই 18-র সাথে কত বসালে 555-এর কাছাকাছি সংখ্যা হয়? তাহলে 18-র সাথে মেবি 3 বসানো, ঠিক আছে? মানে 18-র সাথে 3 বসালে আমরা 183 পাই। যে 3 বসাইছে এই 3 দ্বারা আমরা এটাকে গুণ দিতে হবে। 3 3 9, 3 8 24, 24 হচ্ছে 4, হাতে রয়েছে 2, 3 1 3, 3 2 5, 549। তাহলে এখানে 555, তাহলে আমরা বড় সংখ্যা নিতে পারবো না, যেহেতু আমরা 18-র সাথে 3 বসাইছি, আমরা ভাগফল এখানে 3 দিয়ে দিব। তাহলে 555 থেকে 549 গেলে 6 থাকে। তো এখানে 8655 এর বর্গমূল ভাগের সাহায্যে নির্ণয় করতে গিয়ে 6 অবশিষ্ট থাকে। সুতরাং প্রদত্ত সংখ্যা থেকে 6 বাদ দিলে প্রাপ্ত সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে। 6 যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে এটা পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 6। এখানে ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 6। আশা করি সেক্ষেত্রে তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। এখন উদাহরণ 5। এখানেও আমাদেরকে 6 5 1 2 0 1 এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। এবার বলছে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল পূর্ণবর্গ সংখ্যা হবে। তো এটাও সেম ভাবে আমরা ভাগটা করব। প্রথমে আমরা জোড় সংখ্যা 65, তাহলে আমরা এর বর্গ সংখ্যা জানি 8 8 66,
তাহলে 65 থেকে 64 গেলে 8 থাকে 1, তাহলে 8 দ্বিগুণ হচ্ছে 16, 8 দুগুণে 16, তাহলে এখানে অমোজোর হচ্ছে 12, 12 বসানো হয়েছে 112, তো 112, তারপরে এখানে যেহেতু 16-র সাথে আরেকটা ক্রমজোর আছে 01, আমরা 01 বসায় দিছি, তো আরেকটা ক্রমজোর বসানোর কারণে এখানে 0 দেওয়া হয়েছে, ঠিক আছে। এর পরবর্তীতে হচ্ছে যে 1 6 0 160, তো এখানে এবার 160-এর সাথে কত গুণ করলে এটার কাছাকাছি সংখ্যা হয়? 6 গুণ করলে, তাহলে 6 গুণ করলে 9683, তাহলে আমাদের সংখ্যা থাকে আর 1565। তো যেহেতু সংখ্যাটি বর্গ নির্ণয় করার সময় বাক্সে 1565 হয়, কাজে পদার্থ সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা না। তো এত সংখ্যার সাথে কোনো ক্ষুদ্রতম সংখ্যা যোগ করে পূর্ণবর্গ হবে এবং তখন এর বর্গমূল হবে। তাহলে 806 এর সাথে ক্ষুদ্রতম সংখ্যা 1, 806 এর সাথে ক্ষুদ্রতম সংখ্যা 1 যোগ করলে 807, তাহলে এর বর্গ সংখ্যা আমরা জানি একই সংখ্যা দ্বারা গুণ করলে বর্গ সংখ্যা হয় 807, 807 গুণ করলে হয় এত সংখ্যা। এত সংখ্যা থেকে আমরা ওই যে আমাদের যে সংখ্যা দেওয়া আছে প্রশ্নের মধ্যে ওই সংখ্যা বিয়োগ করলে থাকে আর 48, তাহলে নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যাটি হচ্ছে 48। আশা করি শিক্ষার্থীরা তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছো। আমরা আগামী ক্লাসে তোমাদের অনুশীলনী 1.1-এর সবগুলো অঙ্ক সমাধান করে দেবো। আর তোমরা যদি পারো তোমরা নিজের থেকে সমাধান করে নেবে। তো সবাই সুস্থ থাকো, ভালো থাকবা। আল্লাহ হাফেজ।